আপনার পছন্দের প্রতীক পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ। সেটা একটা বিষয় ছিল এখন নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী হিসেবে কীরকম মনে করতে আছেন, আর সাধারণ ভোটারদের কাছ থেকে কীরকম সাড়া পাচ্ছেন, জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? তারপর প্রথমত আলহামদুলিল্লাহ, আপনি জানেন যে আমি যাতে নির্বাচন করতে না পারি তার কারণে নানাবিধ ষড়যন্ত্র হয়েছে। বিশেষ করে একজন প্রার্থী প্রচুর চেষ্টা করেছে যাতে আমি নির্বাচন করতে না পারি। পটুয়াখালীতে এসে শুনলাম যে সেই প্রার্থী জামাতের সাথে বসেছিলেন যাতে জামাত তাকে সমর্থন দেয়। তিনি ইসলামী আন্দোলনের নেতারা বললেন যে ইসলামী আন্দোলনের সঙ্গে তারা যোগাযোগ করেছেন, তারা যেন তাকে প্রত্যাহার করে সমর্থন দেয়। তা আমিও যদি প্রত্যাহার করি, ইসলামী আন্দোলন যদি প্রত্যাহার করে, জামাতও যদি প্রত্যাহার করে, তো নির্বাচন করবে কার সাথে? এই যে আওয়ামী আমলের যে একটা কালচার তৈরি হয়েছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা অথবা যে বিনা ভোটে নির্বাচিত হবে, এই কালচার থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। নির্বাচনের মাঠে প্রার্থীরা আছে, মানুষ দেখছেন, প্রার্থীদের অতীত জানেন, তাদের নিয়ে ভবিষ্যতে কী চিন্তা ভাবনা করছেন, ভোটাররা ভোটের মাধ্যমে সেটি প্রমাণ রাখবে। আমরা নির্বাচনের ব্যাপারে আলহামদুলিল্লাহ শতভাগ আশাবাদী। আপনি জানেন যে দীর্ঘ 46 বছর ধরে গলাচিপা দশপিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো সংসদ সদস্য পায়নি। সেই বঞ্চিত, নিপীড়িত এবং নির্যাতিত নেতাকর্মীদের প্রতিনিধি হিসাবে তাদের আবেদনের প্রেক্ষিতে এবং তাদের দাবির প্রেক্ষিতে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই নির্বাচন করতে গিয়ে আমার দীর্ঘ 37 বছরের যে প্রিয় দল, সেই দল থেকে আমি বহিষ্কার হওয়ার ঝুঁকি নিয়েছি। অতএব বিজয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনারা ভালো করে জানেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গলাচিপা দশমিনার যারা ভালোবাসে, যারা বিজয় চায়, তাদের কাছে গলাচিপা দশমিনার আমার জন্য বিজয়ের ব্যতীত অন্য কিছুই নেই। তারা বহিষ্কারের ঝুঁকি নিয়েছেন, পদবঞ্চনার ঝুঁকি নিয়েছেন, কী কারণে? যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওখানে প্রতিষ্ঠিত হতে পারে। এবং তারা প্রত্যেকে বিশ্বাস করে যে এইবার যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওখানে বিজয়ের মুখ না দেখে, ভবিষ্যতে ওখানে দলের অস্তিত্ব থাকবে কিনা সেই ব্যাপারেই সবাই সন্দেহশীল হয়েছি। এবং আমরা আশাবাদী, ভোটারদের কাছে আমরা অনুরোধ জানাবো যে প্রথমত কোনো ধরনের ফটকাবাজি প্রার্থীর কথায় নিরুৎসাহিত না হয়ে আপনারা ভোট কেন্দ্রে আসুন, আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। আপনারা যে সেই পছন্দের তালিকায় যদি আমার নাম থাকে, আমার প্রতি ঘোরা থাকে, আমাকে আপনারা ভোট দিয়ে ধন্য করবেন। আমি কৃতজ্ঞ থাকবো এবং সারা জীবন গলাচিপা দশপিনার বাসীর জন্য নিজের জীবন উজ্জ্বল করব। যে বিষয়টা মাঠে তো আপনি তৃণমূল তো একদম রুট লেভেল পর্যন্ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন 24 ঘন্টা সমানতালে। লেভেল প্লেইং ফিল্ডের যে বিষয়টা, সেই বিষয়টা কীরকম আছে? আর কোনো ধরনের ভয় ভীতি বা আশঙ্কা এরকম কোনো কিছু আছে? আমি নির্বাচন কমিশনকে এবং সরকারকে অনুরোধ জানাবো যে কাউকে অতিরিক্ত ফ্যাসিলিটিস না দেওয়ার জন্য। এখন পর্যন্ত যে সমস্ত বিষয় আছে সব কিছু ঘুরেও আমরা লেভেল প্লেইং ফিল্ড আছে বলে আমরা আশা করি। এটি যদি ধরে রাখা যায় এবং ভবিষ্যতে কোনো প্রার্থীকে প্রশাসন এবং নির্বাচন কমিশন যদি এক্সট্রা ফ্যাসিলিটিস না দেন এবং আইন শৃঙ্খলার ব্যাপারে যদি তারা কঠোরতা অবলম্বন করেন এবং আইনের উপর দাঁড়িয়ে, কোনো ব্যক্তির কথাই নয়, আইনের উপর দাঁড়িয়ে যদি তারা আইন প্রয়োগ করেন, যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি তার দায়িত্ব পালন করেন, অবশ্যই একটু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার আরেকটা বিষয় হচ্ছে যে আগামী 26 তারিখ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব বরিশালে আসতেছে একটা সমাবেশে। সেইখানে বরিশাল বিভাগীয় সকল তাদের যে জোটের প্রার্থীদের তাদের স্টেজে ওঠাবে, সেখানে আপনার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী উনি ওইখানে থাকবে। আপনি কি মনে করেন যে তাকে ওইখানে নেওয়ার পর, এই সমাবেশের পর আপনার তৃণমূলে এখন যে অবস্থা আছে সেইটা কোনো ধরনের প্রভাব পড়বে কিনা? দেখুন, রাজনীতি, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার যে ভূমিকা, রাজনীতিতে এখন কোনো কিছুই আর অপ্রকাশিত নেই। কে কার প্রার্থী, কে কোন দলের প্রার্থী, কোন জোটের সমর্থিত প্রার্থী। তবে আমি বলে রাখি, মনোনীত প্রার্থী এবং সমর্থিত প্রার্থীর মধ্যে তফাৎ আছে। ওই হরতাল আমি ডাকা এক ধরনের দায়িত্ব, অন্যের হরতালের সমর্থন জানানো আমার আরেক ধরনের দায়িত্ব। দলের ভাষা বুঝেন এবং আশা করি তারা সিদ্ধান্ত নেবেন। তবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বরিশালে আসবেন। আমি বরিশালবাসীকে, বরিশাল বিভাগের সমস্ত নেতাকর্মীদেরকে এবং সাধারণ মানুষকে বলবো তার বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য, এবং আমি নিজে একজন সেই বক্তব্যের শ্রোতা হিসেবে সমাবেশে যাওয়ার অনুমতি না থাকলেও আশেপাশে গিয়ে শুনবেন। সর্বশেষ আপনার নির্বাচিত হলে, বিজয় হইলে, ওই 10 মিনিট গলাচিপার অনুন্নত ওই এলাকা ভিতরে কোন কাজটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবে? প্রথমত আপনি জানেন যে গলাচিপা 10 মিনিট একটি কৃষি প্রধান এরিয়া। এখানে
কৃষির অনেক প্রযুক্তির অভাব আছে। আমরা কৃষি উন্নয়নকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো এবং কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার চেষ্টা করবো। যোগাযোগ ব্যবস্থার যে সমস্ত বিষয়গুলো আছে, বিশেষ করে আপনি জানেন যে বিভিন্ন কারণে গলাচিপার একটি গুরুত্বপূর্ণ সেতু পেন্ডিং অবস্থায় আছে। আমরা সবাই চেষ্টা করছি আমাদের দ্রুত হয়। সরকারের ফান্ডের কারণে হয়তো একটু দেরি হচ্ছে। আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি হবে, আর যদি না হয় নির্বাচিত হলে যত দ্রুততার সময়ের মধ্যে সম্ভব আমরা ওটি নির্মাণ কাজ করবো, চালিয়ে যাব। গলাচিপার আসলে একটি বড় সমস্যা যে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা। এই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোকে কমপ্লিটলি আধুনিক করা এবং এখানে সীমিত সংখ্যক হলেও কিছু নির্দিষ্ট শয্যা বিশিষ্ট হাসপাতাল করার চেষ্টা করব। এবং আপনি জানেন যে চরাঞ্চলে বিশেষ করে বেশ কয়েকটি চর আছে, সেখানে আপনার স্বাস্থ্যের অবস্থা এত খারাপ যে রুগী অসুস্থ হলে উপজেলা শহরে আনতে অনেক সময় পথে রুগী দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব চরাঞ্চলে একটি আধুনিক হাসপাতাল করার জন্য এবং সেই স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য চরের উন্নয়নের জন্য যদি চরবাসী চান, আমরা চরে একটি প্রশাসনিক থানা এবং উপজেলা করার চেষ্টা করি। ইনশাল্লাহ ঘোরা